ক্লাস শুরু করতেছি। তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাই, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব, এই প্রশ্নটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান বন্টন সূত্রের लाग्रांजের অনির্ণীত গুণক আলফা ও বিটার রাশিমালা বের করো। ম্যাক্সওয়েল বোলজম্যান যে বন্টন সূত্র আছে, এই বন্টন সূত্রে लाग्रांजের যে দুইটা অনির্ণীত গুণক আলফা এবং বিটা, এইটার রাশিমালা বের করো। আমি এখানে যেভাবে প্রশ্নটা লিখছি, এটা গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারের রাসায়নিক বলবিদ্যার বইয়ের 31 নাম্বার পেজের 15 নাম্বার কোশ্চেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে হচ্ছে ম্যাক্সওয়েলের বিন্যাস ধ্রুবক বিটা ইকুয়াল টু 1/kT প্রমাণ করো। ম্যাক্সওয়েলের বিন্যাস ধ্রুবক বিটা ইকুয়াল টু 1/kT প্রমাণ করো। তা আমরা দুটাই করব, যাতে যেটাই পরীক্ষায় আমাদের জন্য আসে আমরা যাতে পরীক্ষায় আনসার করতে পারি। এবং পুরো প্রবলেমটা আমি গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারের বই থেকে আলোচনা করতেছি, ক্যালকুলেশন গুলো এখানে ভেঙে করে দিয়ে আছে। যেহেতু আমরা আগের দিনের প্রশ্নটা স্যারের বই থেকে আলোচনা করছিলাম, তো এই জন্য আমরা এইখানেও ধারাবাহিক ভাবেই ওই প্রশ্নটাই আলোচনা করছি। তো দেখেন, গতকালকে আমরা কিন্তু একটা কন্ডিশনের জন্য আমরা দশা কোষের যে সংখ্যা বা যে স্থূল অবস্থা, এটা আমরা প্রুফ করছিলাম। কি কন্ডিশনের জন্য? যে আমার কাছে যদি একটি পাত্র থাকে, যে পাত্রের আয়তন হচ্ছে ভি, এবং তার মধ্যে একটা পার্টিকেল আবদ্ধ আছে আমি বিবেচনা করি, তাহলে পি প্লাস ডিপি ভরবেগ পাল্লায় তার দশা কোষ সংখ্যা বা সূক্ষ্ম অবস্থা ছিল জিপি ডিপি ইকুয়াল টু 4 পাই বি বাই এইচ কিউব পি স্কয়ার ডিপি। এটা আমরা গতকালকে কিন্তু প্রমাণ করছিলাম, যদি তোমাদের খেয়াল থেকে। তা আমরা সেই লাইন থেকে আজকে শুরু করতেছি, যে আমরা জানি পি এবং পি প্লাস ডিপি ভরবেগের মাঝামাঝিতে ভরবেগ সম্পন্ন কোষের সংখ্যা। অর্থাৎ ইনিশিয়াল ভরবেগটা যদি হয় পি, এরপরে যদি আমি আর একটু বাড়াই ডিপি, তাহলে চূড়ান্ত ভরবেগ যেটা হবে পি প্লাস ডিপি। এই রেঞ্জের ভেতরে এই ভরবেগ ধারণ করে যে কোষ সংখ্যাটা, এই কোষ সংখ্যাটা হচ্ছে জিপি ডিপি ইকুয়াল টু 4 পাই ভি বাই এইচ কিউব পি স্কয়ার ডিপি। এবং তোমাদের মনে থাকার কথা যে জিপি, যেটা আমরা এটাকে বলছিলাম পূর্ব নির্ধারিত সম্ভাবনা, এ প্রিভিয়র প্রবাবিলিটি। এবং সেটা কি, সেটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝাইছিলাম যে একটা কয়েনকে যদি আমি টস করি, তাহলে তার দুটো প্রবাবিলিটি রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে হেড এবং একটা কি টেল। তো তুমি কোনো ধরনের এক্সপেরিমেন্ট ছাড়াই কিন্তু বলতে পারবা যে এখানে দুইটা যে কোনো একটা উঠবে। সেটা ছিল আমার পূর্ব নির্ধারিত সম্ভাবনা। এবং এইটাকেই এখানে আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে আমি দেখাইছি। এবং এরপরে গতকালকে তোমাদের যদি মনে থাকে, যে আমরা ডিসক্রিট এনার্জির পরিবর্তে, অর্থাৎ E1 E2 E3 এরকম ডিসক্রিট এনার্জি গুলোর পরিবর্তে আমি যখন কন্টিনিউয়াস এনার্জিটাকে আমি নেই, সেই কন্টিনিউয়াস এনার্জি যে ইকুয়েশন ছিল, সেটা ছিল হচ্ছে এন অফ ই ডিই ইকুয়াল টু জি অফ ই টু দি পাওয়ার মাইনাস এর আলফা টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিই। এবং তারপর আমরা কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা স্টাবলিশ করে আমরা এই যে ওয়ান এর এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এন পি ডিপি ইকুয়াল টু 4 পাই ভি এইচ কিউব পি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এর আলফা টু দি পাওয়ার মাইনাস বিটা পি স্কোয়ার বাই 2 এর ডিপি। এই জিনিসটা আমরা প্রুফ করছিলাম। এইটুক পর্যন্ত তো সবার বোঝার কথা, আমরা গতকালকে আলোচনা করছিলাম নাকি? স্যার, স্যার এখানে ওয়ান আচ্ছা, তো ওয়ান এ আজকে জি আমরা ভাইয়া। স্যার এখানে সমীকরণটা ওয়ান এ দেয়া কেন? এইটা আমি দিছি আর কি, তুমি চাইলে 2 নাম্বার দিতে পারো, 3 নাম্বার দিতে পারো, আমি দিছি। আর যখন আমি প্রশ্নটা মানে লিখি, তখন আমার এইখানে সমীকরণ দিতে খেয়াল নাই। তো পরবর্তীতে আমি ওয়ান এর এই সমীকরণ দিচ্ছি আর কি। এইটা কোনো সমস্যা না, তুমি চাইলে তোমার মতো করে সমীকরণ দিয়ে নিতে পারবে। তো এই যে ওয়ান এর যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ান এর ইকুয়েশনে আমরা জানি যে হচ্ছে একটি গ্যাসীয় সিস্টেমের আয়তন, বা আমরা বলতে পারি একটি পাত্রের আয়তন এইচ কিউব। আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে
দশা কোষের সর্বনিম্ন আয়তন, এবং ডিপি যেটা ভরবেগের পরিবর্তন, এমটা হচ্ছে যে পার্টিকেলটা আমি বিবেচনা করছি তার ভর। আর এই যে আলফা এবং বিটা আমি দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলি হচ্ছে লাগরাঞ্জের অনির্ণীত ধ্রুবক বা গুণিতক। এবং আমরা বলছিলাম যে কেন আমরা লাগরাঞ্জের অনির্ণীত গুণকটা ব্যবহার করি। আমরা বলছিলাম যে কতগুলো ইকুয়েশন যদি আমার কাছে থাকে, যাদের ইউনিট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট, কিন্তু তাদেরকে আমি একটা ইকুয়েশনে সাবমিট করতে চাচ্ছি, তখন এই যে ডিফারেন্ট ইকুয়েশন গুলাকে একটা ইকুয়েশনে আনার জন্য আমাকে যে ম্যাথমেটিক্যাল টুলস বা যে ম্যাথমেটিক্যাল প্রসেসটা অনুসরণ করতে হয়, সেইটার একটা অংশ হচ্ছে এই লাগরাঞ্জের অনির্ণীত ধ্রুবক, যেটাকে আমরা এখানে আলফা এবং বিটা বলতেছি। এবং এই আলফা এবং বিটার যে মান, এই মানগুলোই আজকে আমরা এখান থেকে বের করবো। তো আমরা শুরু করি। যে এখানে আমরা বললাম যে যেহেতু সম্ভাব্য বিভিন্ন মানের ভরবেগ সম্পন্ন কণার সংখ্যা n, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আমার কাছে গ্যাসের যে সিস্টেমটা আছে দ্বি আয়তনের, এর মধ্যে অসংখ্য গ্যাসের পার্টিকেল আছে, এবং খুব স্বাভাবিকভাবে এই সমস্ত গ্যাসের পার্টিকেল গুলা সবাই একই ধরনের স্পিড নিয়ে গতিশীল থাকবে না। তারা বিভিন্ন স্পিডে গতিশীল থাকবে, একই রকম হবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে তাদের স্পিড যদি একই রকম না হয়, তাহলে তাদের মোমেন্টামও একই রকম হবে না। তার মানে ডিফারেন্ট মোমেন্টামের গ্যাসীয় পার্টিকেল নিয়ে আমার গ্যাসের সিস্টেমটা তৈরি, এবং সেই টোটাল নাম্বার অফ পার্টিকেল হচ্ছে এখানে ক্যাপিটাল এন। বুঝতে পারলাম এতটুকু? ভাই আচ্ছা, ভাই বলতেছি একটু যে আমার এই কাছে। জায়গাটা থেকে একটু শুরু করেন তো। সে আমাদের হ্যাঁ, এন অফ বলেন। মানে ওয়ানের যে ওয়ানের ইকুয়েশন যে বাম পাশে আছে, এন অফ পি ডিপি, হুম। এই জিনিসটা তারা কি মিন করতেছে? আমি প্রথমে ইয়ে করতে পারিনি। এইটা মানে হচ্ছে পি এবং পি প্লাস জিপি এর মাঝামাঝি ভরবেগ সম্পন্ন কণার সংখ্যা। এনপিডিপির মানে হচ্ছে পি এবং পি প্লাস জিপি এর মাঝামাঝি ভরবেগ সম্পন্ন কণার সংখ্যা নির্দেশ করে এটা। তাহলে এর আগেরটা হচ্ছে কোষের সংখ্যা, আর নিচেরটা হচ্ছে কর্ণের সংখ্যা। 1 নম্বর ইকুয়েশন যেটা বলতেছো জিপিডিপি। জি জি, এটা কোষ। জিপিডিপি হচ্ছে, হ্যাঁ, কোষের সংখ্যা, বা আমরা সূক্ষ্ম অবস্থা বলছিলাম এটাকে। আচ্ছা বুঝতে ঠিক পারলাম? আছে, জি বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, স্যারের যে প্রশ্নটা ছিল আবার বলা, আমি আবারও বলতেছি যে আমার কাছে যদি একটা গ্যাসের সিস্টেম থাকে, একটা গ্যাসের মানে গ্যাসীয় পাত্র থাকে, আমি যদি এভাবে দেখাই যে আমার কাছে এরকম একটা গ্যাসের পাত্র আছে, এই গ্যাসের পাত্রের মধ্যে অসংখ্য গ্যাস পার্টিকেল আছে। এই অসংখ্য গ্যাস পার্টিকেল সবাই একই স্পিড নিয়ে গতিশীল থাকবে না এই সিস্টেমের ভেতরে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের স্পিড যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, তাহলে তারা প্রত্যেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ভরবেগ কন্টেইন করবে। তার মানে আমি বলতে পারি আমার এই সিস্টেমের মধ্যে সম্ভাব্য বিভিন্ন মানের ভরবেগ সম্পন্ন কণা আছে, এবং এই সবগুলা কণার সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এ। বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা বের করব, আমরা তাহলে এই যে যেটা দেখলাম ক্যাপিটাল এর, তাহলে এই টোটাল এন আমরা কিভাবে বের করব? এটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব। ইন্টিগ্রেশনের যে লিমিটটা, এই লিমিটটা হচ্ছে ইনফিনিটি থেকে জিরো, এন পি ডিপি। এখন ইনফিনিটি থেকে জিরো এটা কেন বলা হয়েছে? এই লিমিটটা আমরা এই কারণেই হচ্ছে এভাবে দেই। এটার কারণটা হচ্ছে যখন আমাদের যে ডিপি, এই ডিপিটা ইন্ডিকেট করে দ্য ভলিউম এলিমেন্ট অফ দ্য মোমেন্টাম স্পেস, অর্থাৎ ডিপি দ্বারা যখন ভরবেগ স্থানের মোমেন্টামের উপাদানকে নির্দেশ করা হয়, তখন আমাদের লিমিটটা হবে ইনফিনিটি থেকে জিরো। অর্থাৎ আহ, এই গ্যাসের পার্টিকেল গুলোর মধ্যে একটি গ্যাসের পার্টিকেলের সর্বনিম্ন মোমেন্টাম হতে পারে জিরো,
সর্বোচ্চ মোমেন্টাম হতে পারে ইনফিনিটি। এই জন্য আমরা লোয়ার লিমিট নিচ্ছি 0, আপার লিমিট নিচ্ছি ইনফিনিটি। এই যে লিমিটটা কিভাবে নিচ্ছি বুঝতে পারছি তো? ভাই ভরবেগ হচ্ছে 0 থেকে ইনফিনিটি হইতে পারে কণাগুলার। হ্যাঁ, মানে আপনার লোয়েস্ট কত হইতে পারে? লোয়েস্ট 0 হইতে পারে না। যেমন ধরেন একটা গ্যাসের পার্টিকেল একদম গ্যাসের সিস্টেমের তলানির মধ্যে সে পড়ে আছে, একটা কোনায় পড়ে আছে, মুভ করতেছে না, একদম পড়ে আছে, আটকে আছে। তাহলে তার কোনো স্পিড তো থাকবে না। স্পিড যদি না থাকে তাহলে তার কি থাকবে না? মোমেন্টাম থাকবে না। আর ম্যাক্সিমাম কত হইতে পারবে? ম্যাক্সিমাম ইনফিনিটি হইতে পারবে। এই জন্য আমরা 0 টু ইনফিনিটি দিচ্ছি লিমিটটাকে। বুঝাইতে পারছি? জি ভাই, এটা বুঝতে পারছি। আর ডিপিটা ইন্ডিকেট করতেছে ভরবেগ স্থানের ভলিউমটাকে। এটা খুব ভালোভাবে হচ্ছে মনে রাখবেন যে ডিপি ইন্ডিকেট করতেছে আপনার আয়তনের উপাদানকে মোমেন্টামের স্পেসের মধ্যে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ভাই একদম লাস্টের কথাটা আবার যদি একটু, একবার লাস্টের এইখানে যে সেন্টেন্সটা। ডিপি লিখছি, এনপিডিপি, যখন এখানে আসলে ডিপিটা আপনাকে ইন্ডিকেট করতেছে ভরবেগ স্থানে আপনার আয়তনের উপাদান। ডিপিটা হচ্ছে ভরবেগ স্থানে আয়তনের উপাদানকে নির্দেশ করতেছে। বুঝাইতে পারলাম? জি ভাই। আচ্ছা, ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, না বুঝলে আমাকে সাথে সাথে করবেন। এখন এই ইন্টিগ্রেশনে আমরা এনপিডিপির যে মান, এটা আমরা 1 এর ক্ষেত্রে যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন থেকে যদি আমি মান বসাই দেই, তাহলে 1 এর ইকুয়েশনে 4πb/h³ e⁻⁻আলফা, এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তাই এটাকে আমরা সমাকলন চিহ্নের বাইরে রাখছি। আর e⁻⁻এর বিটা c²/2m c²dp, এইটা হচ্ছে আমার এখানে পরিবর্তনশীল অংশ। এই জন্য এইটাকে আমরা সমাকলন চিহ্নের ভেতরে রাখছি। এখন এই সমাকলনটাকে সলিউশন করার জন্য আমাকে ধরে নিতে হবে কিছু ইকুয়েশন, ধরে নিতে হবে, ধরে এটাকে সমাধান করতে হবে। এই জন্য আমি ধরে নিলাম যে বিটা p²/2m, এইটা সমান সমান আমরা ধরে নিতে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে যদি আপনি পি এর মান বের করেন, তাহলে কত হবে? √2m/বিটা x⁻², মানে এক্স এর উপর রুট আছে। এইটুক পর্যন্ত তো আমরা সবাই বুঝছি নাকি? জি ভাই। আর সাইডে আমি লাল কলম দিয়ে লিখে রাখছি p²= 2m/β/x, কারণ এইটা আমার লাগবে পরবর্তীতে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে 1 এর ইকুয়েশনে কিন্তু p² আছে, তো আমার এখানে p² এর মানটা কিন্তু বসাইতে হবে। এই জন্য আমি এখানে p²টা সাইডে লিখে রাখছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে p = 2m/β x⁻², এইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে ddx x⁻n এর সূত্র, তাহলে সিম্পলি ভাবে আপনি কি পাচ্ছেন? ডিপি ইকুয়াল টু হাফ √2m/β x ইনভার্স হাফ dx। এটা সিম্পলি একটা আপনার ডিফারেন্সিয়েশন। তো এইটা সবার যদি বুঝেন, এই মানগুলো আমরা এখন 2 নাম্বার সমীকরণে বসাই দিই। তো 2 নাম্বার সমীকরণে যদি বসাই দেন, তাহলে আপনি এখানে 4πb/h³ e⁻⁻আলফা, যেটা সমাকলন চিহ্নের বাইরে ছিল, এটা বাইরেই আছে। আর আপনি যে লিমিট 0 টু ইনফিনিটি, এটাই আছে। আর e⁻⁻ এর উপরে আছে -β p²/2m। আমরা β p²/2m ইকুয়াল টু আমরা ধরছি কত? x। তাহলে e⁻⁻এর x, পাশে আছে আমার জন্য p²। p² এর মান আমি বের করে রাখছিলাম 2mx/β। আর ডিপির মান বের করা আছে হাফ √2m/β x ইনভার্সের হাফ dx ইজ ইকুয়াল টু n। এইটুক পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, ক্যালকুলেশন না বুঝলে জিজ্ঞেস করবেন, এগুলো একদম সিম্পলি ক্যালকুলেশন। এখন যদি আপনি দেখেন এইখানে সমাকলন চিহ্নের ভেতরে হাফটা কিন্তু একটা ধ্রুবক মান। আমি হাফটাকে বাইরে বের করে দিলাম, তাহলে থাকতেছে হচ্ছে 4πb/h³ ইন্টু হাফ e⁻⁻আলফা, 0 টু ইনফিনিটি e⁻⁻এর x
আর এইখানে একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন, এইটা অনেকের একটু ঝামেলা থাকে। 2m x বিটা, ঠিক আছে, 2m x/বিটা। আর ওই পাশে আছে √2m/বিটা। তাহলে √2m বিটা, আর ওইখানে আছে 2m বিটা। তাহলে আমাকে একজন বলেন তো, আমি আগে লিখি, তারপর আপনারা একজন আমাকে বলেন যে আমার কাছে আছে 2m/বিটা, যার উপরে এখানে পাওয়ার আছে 1, আর তার সাথে গুণ অবস্থায় আছে 2m/বিটা, তার উপরে পাওয়ার আছে হচ্ছে আমার হাফ। তাহলে এইটাকে একসাথে আমরা কত লিখতে পারি? 3/2 হবে পাওয়ার, 2m/বিটা টু আর দি পাওয়ার 3/2। সালমা বলেন তো কত লিখতে পারি? সালমা, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? এই যে যে আমার স্যার টু এটা হচ্ছে এম টু বাই এম বাই বিটা পাওয়ার বিটা হোল টু দি পাওয়ার 3/2 হবে। 3/2 হবে, হ্যাঁ চমৎকার, এটা 3/2 হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম 2m/বিটা পাওয়ার টু দি 3/2। থাকি, বুঝতে পারছেন আপনি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আর এক্স এর উপরে পাওয়ার 1, x3/7, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমার x⁻½ dx = 1। তাহলে এখন এই 2m/বিটা পাওয়ার টু দি 3/2, এইটাও কি হয়ে যাচ্ছে? এইটাও ধ্রুবক হিসেবে সমাকলন চিহ্নের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমার যে সমাকলন অংশটা থাকে এটা হচ্ছে 0 টু ইনফিনিটি e⁻⁻x x⁻½ dx হচ্ছে n। তাহলে আপনি যদি খেয়াল করেন, খুবই পরিচিত একটা ফরম্যাটে আমি এখন চলে আসছি। এই যে সমাকলনের যে অংশটা, এই অংশটা গামা ফাংশনকে নির্দেশ করে। এবং গামা ফাংশনের সূত্র আমরা জানি যে গামা n = 0 টু ইনফিনিটি e⁻⁻x x n-1 dx। তাহলে আমরা চলে যাই, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি পরের স্লাইডে। হ্যাঁ, তো আমরা চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্যালকুলেশনটা 2π/b, ওই যে এখানে বাইরে হাফ ছিল, তাহলে 4 এর সাথে কাটাকাটি গেলে থাকে 2πb/h³ e⁻⁻এর আলফা 2m/বিটা পাওয়ার টু দি 3/2 0 টু ইনফিনিটি। এবং আমরা গামা ফাংশনের সূত্র হিসেবে আনছি কত? e⁻⁻এর x 3/2 - 1, অর্থাৎ n-1। এইটাকে ফর্মুলা অনুসারে আমি আছি 3/2 - 1। আপনি যদি 3/2 - 1 করেন তাহলে আপনার পাওয়ারটা কত থাকবে? সেই ঘুরে ফিরে একই পাওয়ার থাকবে, তাই না? যেটা আপনার কত থাকবে 3/2 - 1 করলে? হাফ থাকতেছে, হাফ দিয়ে। তাহলে এটা গামা ফাংশনের সূত্র অনুসারে এখন যেটা এন এর মান সেটা তো আপনার গামা। তো তাহলে আমার এখানে গামার মান কত হবে সাকিব, বলেন তো? স্যার কোশ্চেনটা আরেকবার করিয়েন স্যার। এইখানে যে আমি 0 টু ইনফিনিটি e⁻⁻x x3/2 - 1 dx, এটা তো গামা ফাংশনের ফর্মুলা। তাহলে এখানে গামার মান কত হবে? স্যার গামার মান স্যার √3/2, গামা অফ 3/2 স্যার। এটা রুট না, এটা গামার সিম্বল। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। গামা 3/2 এর। এই গামা 3/2 কে আমরা কিভাবে ভাঙবো? এটা হচ্ছে গামা ফাংশনের জেনারেটিং ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটাকে কি করবো, ভাঙবো। তো এই যে দেখেন গামা ফাংশনের যে জেনারেটিং ফর্মুলা, এটা আমি এই যে এখানে করে দিচ্ছি। সূত্রটা হচ্ছে গামা n+1 n গামা n। তাহলে গামা 3/2 সমান সমান, এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো? গামা হাফ প্লাস ওয়ান। তাহলে আমার n এর মানটা বাইরে চলে গেল, হাফ গামা হাফ। আর গামা হাফের মান হচ্ছে √π। এটাকে করলে আমি সরাসরি ½ √π পাশে পাচ্ছি। এগুলো ক্যালকুলাস আপনারা করছেন, ম্যাথমেটিক্যাল ফিজিক্সও করছেন। আমি পাশে নোট আকারে লিখে দিলাম, সূত্রটা মনে রাখবেন। এটাকে গামা ফাংশনের জেনারেটিং ফর্মুলা বলা হয়। তাহলে এখন যদি আপনি কাটাকাটি করেন, এখান থেকে কাটাকাটি তো বুঝতেছেন, 2 কাটাকাটি যায়। আর এখানে পায়ের যে ক্যালকুলেশনটা, পায়ের জায়গায় পাই থাকবে না? পায়ের কোনো চেঞ্জ আসতেছে বলেন তো? অবশ্যই চেঞ্জ আসবে, কারণ পায়ের উপর আছে কত? √π। তার মানে এই পায়ের উপরে পাওয়ার আছে হাফ। আর এইখানে আপনার একটা পাই আছে, তাই এই পায়ের উপরে পাওয়ার হচ্ছে 1। তাহলে 3/2, এই জন্য এটা হচ্ছে আমার কি, এই ব্র্যাকেটের ভেতরে চলে আসছে 2m/π/বিটা 3/2।
তাহলে এখন আমি এখান থেকে কি করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আলফার মান বের করতে পারি। বুঝতে পারছি কিভাবে মানটা আসছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে আমরা প্রথম ইকুয়েশন পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এটাই হচ্ছে লাগরাঞ্জের অনিয়মিত গুণিতক, যে আলফা তার ভ্যালু, এইটা আমরা এখান থেকে পাইলাম এন বাই বি এইচ কিউব বিটা ডিভাইডেড বাই টু এম বাই থ্রি বাই টু। এখন এই যে ই টু দি পাওয়ার মাইনাসের আলফার যে মানটা ছিল, এটা আমরা সমীকরণ ওয়ান এর এ তে বসাবো। আপনারা কি ই টু দি পাওয়ার মাইনাস আলফা পর্যন্ত বুঝতে পারছেন কিভাবে করছি? জি স্যার। আচ্ছা, সাথে আপনার কোনো প্রশ্ন আছে, বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখানে মানটা যদি বসায় দেন, তাহলে ওইখানে আমরা বসাই দেবো ইকুয়েশনে টু দি পাওয়ার মাইনাসের আলফার জায়গায় আমরা যদি মানটা বসাই দিই, তাহলে আমরা পাই এন পি ডিপি ইকুয়াল টু 4 পাই এন বিটা বাই টু এম বাই পাই পাওয়ার টু দি 3/2। এটা হচ্ছে যে আমার ইয়ার মানটা, যে আমার মানটা এন আর বি কাটাকাটি আছে, বি সাথে কাটাকাটি যায়, এইচ কিউবটার সাথে কাটাকাটি যাবে, ই টু দি পাওয়ার মাইনাসের বিটা পি স্কয়ার বাই টু এর পি স্কয়ার ডিপি। এটা তোমরা মান বসাবে, দেখবে একদম সিম্পল একটা জিনিস, জাস্ট দুইটা টার্ম কাটাকাটি যাবে। এখন আমরা এখানে আমরা জানি ইকুয়াল টু পি স্কয়ার বাই টু এম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে মোমেন্টাম। তাহলে পি স্কয়ার সমান সমান আমরা কত লিখতে পারি, 2 এম ই। তাহলে পি এর মান কত, √2 এম ই। তাহলে আপনি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে প্রথমে আমার যাবে হচ্ছে √x এর ফর্মুলা, তারপর আমরা রুটের ভেতরের অংশটাকে করব। তাহলে ডিপি ইকুয়াল টু 1/2 √x। তাহলে এই এক্সটা কত, √2 এম ই, আর ভেতরেরটাকে করলে থাকে 2 এফ বি। এই অন্তরীকরণটা কি সবাই বুঝছেন কিনা একটু দেখেন, বা কারো যদি কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা এই অন্তরীকরণটা নিয়ে, এই যে লাইনটা মার্ক করলাম। না ভাইয়া। তাই সবাইকে অন্তরীকরণটা ক্লিয়ার? স্যার জি একটু বুঝাই ভাই, দেন বুঝতে তো। পারছি। এটাকে কি বুঝাবো বলেন, আপনি কোশ্চেন করেন যে আমি এই জায়গাটা বুঝি নাই। স্যার একটু সামারাইজ করে দিলে ভালো হয় স্যার, আমার জন্য স্যার। এটা √x এর অন্তরীকরণ, আর কিছু না। √x √x এর অন্তরীকরণ করবে, তো ফর্মুলাটা কত, 1/2 √x। আবার x এর জন্য করবেন। স্যার বুঝতে পারছি। আমি পুরোটা তোমাকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আমি আরেকটু সহজ করে তোমার জন্য বলে দিচ্ছি। আহ সেটা হচ্ছে তুমি এইভাবে ডিফারেন্সিয়েশনটাকে করতে পারো, পি অফ ই √2 এম ই। এই যে এইভাবে যদি ডিফারেন্সিয়েশনটা করা, তখন তুমি এই আনসারটা পাবা। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি, আমি এইভাবেই করি স্যার। হ্যাঁ, এই তোমার সমস্যা থাকলে তুমি এইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যেভাবে পরীক্ষায় মনে রাখা তোমার জন্য সুবিধা, প্র্যাকটিস করলে ভালো বুঝতে পারো, এভাবে করবা। কারণ আনসারটা রেডি করার সময় তো আমরা এত ডিটেলস আসলে করা যায় না, তারপরে যথেষ্ট ডিটেলস এখানে লেখার চেষ্টা করছি আর কি। তাহলে ডিপির যে ভ্যালু, এটা আমরা পাচ্ছি এম ডি বাই √2 এম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাকে যে কোনো একজন উত্তর দিবেন যে এই যে ডিপির মান, এই ডিপিটা কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। স্যার, এর রেসপেক্টে। না, ই এর রেসপেক্টে না, এর রেসপেক্টে, এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। যেহেতু আমার এখন ভরবেগের পরিবর্তন হচ্ছে এনার্জির পরিবর্তনের রেসপেক্টে, তাহলে আমার যে 3 নাম্বার হয়ে যাবে এনইডি। কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এই জিনিসগুলো আপনারা পড়তে গেলে আপনাদের সমস্যা হয়, যে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না, এগুলো আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু এগুলো কঠিন লাগার কোনো কিছু না। আমার ডিপির যে মানটা দেখতে পাচ্ছেন, এই ডিপির মানটা এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। আর আমার যে 3 নাম্বার ইকুয়েশন ছিল, তার লেফট হ্যান্ড সাইড ছিল এনপিডিপি, অর্থাৎ তখন সেটা মোমেন্টামের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখন মোমেন্টাম চেঞ্জ হচ্ছে কার রেসপেক্টে, এনার্জির রেসপেক্টে। তাই আমার 3 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এখন পরিবর্তন হয়ে আমার এনার্জি রেসপেক্টে হয়ে যাবে, এই জন্য আমরা লিখছি এনইডিই। এই এনইডিই বলতে আমরা বোঝাচ্ছি ই এবং ই প্লাস ডিই
এর মাঝামাঝি শক্তি সম্পন্ন কণার সংখ্যা। বুঝাইতে পারলাম? ভাই আপনার কথা তো কেটে কেটে আসতেছে আমার কাছে। আবারও বলতেছি, আমার যে ডিপি, এই ডিপির মানটা ডিই এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। আমার 3 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড ছিল এন সি ডিপি, অর্থাৎ তখন 3 নাম্বার ইকুয়েশনটা ডিপি এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখন আমার ডিপি ডি এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। এই জন্য 3 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এন ই ডি তে পরিবর্তন হলো। এবং এই এন ই ডি এর মানে হচ্ছে ই এবং ই প্লাস ডিই এর মাঝামাঝি শক্তি সম্পন্ন কণার সংখ্যা। বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন? আমরা সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই মানগুলো আমরা ওই যে যে মানগুলো আমরা পাইলাম, ডিপির মান, টি এর মান, টি স্কয়ারের মান, এই মানগুলো আমরা 3 নাম্বার সমীকরণে ডান পাশে বসাই দিচ্ছি। এবং এই যে ডান পাশে যে ইয়াগুলো দেখতেছেন, এখানে সিম্পল অ্যালজেব্রা। আপনারা এখানে যদি পাওয়ার গুলোকে মিনিমাইজ করে কাটাকাটি করেন, তাহলে আমরা পরের স্লাইডের মানটা পেয়ে যাব। এবং আমি মানে খুবই খুশি হব যে এখন যে স্লাইডটা দেখাচ্ছি, এই স্লাইডের প্রথম লাইনটা যদি তোমরা ক্যালকুলেশন করে নিজেরা বের করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশন করে নিজেরা বের করতে পারো। আচ্ছা সরি, এইখানে একটা জিনিস আমি আহ লিখ থেকে ভুল করছি। এইটা হবে এন অফ ই বি, এটাই তো তোমরা কারেকশন করে নিবা, বা আমি যখন নোটটা দিয়ে দিব তখন এখানে তো কারেকশন করে দিব। এটা হচ্ছে এন অফ ই বি হবে। আর এই যে 4 নাম্বার ইকুয়েশনের ডান পক্ষটা দেখতে পাচ্ছ, এই ডান পক্ষটা তোমরা যদি নিজে ক্যালকুলেশন করে বের করতে পারো, একদম সিম্পল একটা ক্যালকুলেশন, তাহলে খুবই ভালো হয়। আর যদি না পারো, আমাকে বলবা, গ্রুপে জানাবা, আমি করে দিব। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবা। একদম বীজগণিত, সিম্পল বীজগণিত, আশা করি তোমরা পারবা। তাহলে এখন আমরা মোট এনার্জি বা টোটাল এনার্জি বের করব। টোটাল যে এনার্জি, এটাকে আমরা ইউ ধরলাম, এবং এটার যে লিমিট, এটা 0 টু ইনফিনিটি রাখছি। এই যে টোটাল এনার্জি, এই এনার্জি লিমিটটা 0 টু ইনফিনিটি কেন করলাম? যে একটা পার্টিকেল এনার্জি সর্বনিম্ন 0 হইতে পারে, এবং তার যে এনার্জি যে সর্বোচ্চ মান, সে ইনফিনিটি পর্যন্ত ক্যারি করতে পারে। এবং এই এনার্জিটা আমরা বের করি এন অফ ই, ই এবং ডিই। তো এন অফ ই ডিই, এটা তো আমরা বললাম যে ই এবং ই প্লাস ডি এর মাঝামাঝি শক্তি সম্পন্ন কণার সংখ্যা। আর ইটা হচ্ছে তার এনার্জিটাকে বোঝাচ্ছে। মানে ই হচ্ছে একটার এনার্জি, তার সাথে সবগুলার এনার্জি যদি আপনি গুণ দেন, তাহলে আপনার টোটাল এনার্জি পাবেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এন অফ ই ডিই, এটা মানে হচ্ছে ই এবং ই প্লাস ডিই এর মাঝামাঝি শক্তি সম্পন্ন কণার সংখ্যা। তার মানে আপনার কণার সংখ্যার সাথে যদি একটা এনার্জিকে গুণ দেন, তাহলে আপনি টোটাল এনার্জি পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা কণার এনার্জি, তার সাথে আপনি টোটাল কণাকে গুণ দিচ্ছেন। এইভাবে আমরা মোট এনার্জি পাই। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এগুলো আর ভুলবেন না। তাহলে ইউ ইকুয়াল টু 2 পাই এন বিটা বাই পাই 3/2 ইনফিনিটি থেকে 0, মান বসালে থাকতে কত? ই টু দি পাওয়ার মাইনাসের বিটা ই, ই টু দি পাওয়ার 3/2 ডি। এখন দেখেন, এই পাশে আমি একটা সূত্র এখানে লিখে রাখছি। এই সূত্রটা হচ্ছে আপনার গামা ফাংশনের একটা সূত্র। এবং আপনারা খুব সম্ভবত এই জিনিসগুলো, এই অ্যাজাম্পশন গুলো ক্যালকুলাসে ইগনোর করে গেছেন। এটা হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাসের কে এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাসের 1 ডিএক্স। এইরকম যদি কোনো সমাকলন থাকে, তাহলে গামা ফাংশনে আমরা তাকে সরাসরি লিখতে পারি গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন। এটা ডিরেক্ট সূত্র আছে, আপনারা ক্যালকুলাস 1 করে গামা ফাংশন করলেই দেখবেন। এটা সম্ভবত 3 নাম্বার বা 4 নাম্বার উপপাদ্যের অনুসিদ্ধান্ত। তা আমাদের ইকুয়েশনটার সাথে মিলান, ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, আমাদের আছে কত? ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমরা নিচে কি করছি? ই টু দি পাওয়ার 5
5/2 - 1, 5/2 - 1 গেলে আপনার 3/2 পান। তাহলে 5/2টা হচ্ছে আমার এন। আর dx এর জায়গায় আছে কত, ডি। তাহলে গামা ফাংশনের সূত্র অনুসারে কি হবে, গামা এন। তাহলে এই গামা এনটা কত, গামা 5/2 k⁴n। কে এর মানটা কত হবে, কে এর মানটা হচ্ছে এক্স এর সাথে যে আছে। আর আমাদের এখানে এক্স থেকে এক্স হচ্ছে ই, ই এর সাথে কি আছে, বিটা। তাহলে বিটা তার উপরে এন এর যে মান, তাহলে বিটা 5/2। বুঝতে পারছি? জি ভাই। সবাই কি বুঝতে পারছি? বাদল, সাথী, জি স্যার শর্মা, বুঝতে সাথী, পারছি। সবাই বুঝছেন? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, পরের লাইনটা। এই এই ইকুয়েশনটা কিন্তু আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স সার্কিট করি তখন আবার লাগে। তো পরের লাইনে গামা 5/2 এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3√π/4। কিভাবে করবেন, জেনারেটিং যে ফাংশন যে আগের পেজে দেখালাম কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওইভাবে করবেন। তাহলে গামা 5/2 এর মান হচ্ছে 3√π/4, আর বিটা 5/2। তো এখানে একদম সিম্পল ক্যালকুলেশন। এইটা আপনাদের পারার কথা, যে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এই 5 নাম্বার ইকুয়েশনটা পাবেন, u = 3/2 n/β। এটা কঠিন কিছু না। দেখেন বিটা বাই পাই, তার উপরে পাওয়ার টু দি কত আছে, 3/2 আছে। তার মানে এইখানে বিটার পাওয়ার কত, বিটার পাওয়ারটা হচ্ছে আপনার 3/2। আর নিচে আপনার জন্য বিটার পাওয়ার কত আছে, বিটা 5/2। তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে, বিটা 3/2 মাইনাস কত, 5/2। তাহলে 3/2 থেকে -5/2 বাদ দিলে কত হবে, বলেন তো কেউ? ভাইয়া শুধু বিটা হবে। স্যার -1। শুধু বিটা না, বিটা ইনভার্স 1। বিটা ইনভার্স 1, তাহলে বিটা ইনভার্স 1 মানে কত, 1/β। এই 1/βটা কি কিসে চলে যাবে, আপনার হরে চলে যাবে। সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এইভাবে আপনি এখান থেকে বিটার ক্যালকুলেশনটা করলেন, যেভাবে বিটাটা কিসে চলে গেল, নিচে চলে গেল। ওকে। আর আপনি পাই দেখেন, পাই আছে কত, √π, তার উপরে কত, 3/2। তাহলে আপনি পাই পাওয়ার টু দি হাফ মাইনাস পাই 3/2 যদি করেন দেখবেন এটা আপনার ক্যান্সেল হয়ে যায়, এখানে আর থাকতেছে না কিছু। তাহলে এইভাবে যদি আপনি ক্যালকুলেশন গুলো করেন তাহলে এই 5 নাম্বার ইকুয়েশনটা পাবে, u = 3/2 n/β। বাছাই করবেন, না পারলে আমাকে বলবেন, আমি আবার দেখাই দিব। এখন আমরা জানি যে গ্যাসের যে গতি তত্ত্ব থেকে আমরা জানি আইডিয়াল গ্যাসের জন্য যে মোট শক্তি, এই মোট শক্তির মান হচ্ছে u = 3/2 n/kT। এটা আইডিয়াল গ্যাসের এক পরমাণুর জন্য শক্তি রাশিমালা। এটা আপনারা যখন এইচএসসি তে ছিলেন, আদর্শ গ্যাসের গতিতত্ত্বে পড়তেন, ফার্স্ট ইয়ার আপনাদের থার্মোডাইনামিক্স ছিল। 5 নম্বর সমীকরণে আপনি ইউ বের করছেন, u = কত, 3/2 n/β। আর আপনার ডান পক্ষে আছে 3/2 n/kT। দুই পাশ থেকে 3/2 ক্যান্সেল, n ক্যান্সেল, তাহলে আমরা কি লিখতে পারি, বিটা = 1/kT লিখতে পারি। এই যে আমরা পাই গেলাম বিটা = 1/kT। আর একটা লাগরাঞ্জিয়ান অনির্ণিত গুণক, এটাকে আমরা ম্যাক্সওয়েলের বিন্যাস ধ্রুবক বলি, বা এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা থার্মোডাইনামিক্যাল বিটাও বলে থাকি। বুঝাইতে পারলাম? সবাই কি ক্লিয়ার কথাগুলো? জি স্যার ক্লিয়ার। এই যে 4 নাম্বার এবং 5 নাম্বারের দুইটা ইকুয়েশন, যেটা মুখে মুখে বললাম, অল্প একটু দেখাই দিলাম, আপনারা বাসায় করবেন, ইকুয়েশন গুলো খাতায় করবেন, যেখানে আটকে যাবেন সেটা জানাবেন, আমি সেটা আবার আলোচনা করব। হ্যাঁ সানি বলো। ভাই এটা একটু বললেন তো আবার, মানে গড় কি জানি বলছিলেন, একটা শক্তির আমি গড়ের মাঝামাঝি। কথা বলি না, এটা পর্যন্ত শোনো। n/e/dE, এইটার মানে হচ্ছে ই, এবং E+dE এই শক্তির পাল্লার মধ্যে কণার সংখ্যা। আর ইটা হচ্ছে একটা কণার এনার্জি। তাহলে কতগুলা কণা আছে, সেই নাম্বার অফ পার্টিকেলকে তুমি শক্তি দিয়ে যদি গুণ দাও তাহলে টোটাল এনার্জি পাবা। জি বুঝতে পারছি এখন। এর বুঝাতে আগে আমি পারছি? অন্য ইয়ে করছি। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, তো বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবা। আমরা পরের ক্লাসে নতুন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ।
যদি কোনো সমস্যা বা কোনো কিছু থাকে গ্রুপে জানাবা, অথবা পরবর্তী ক্লাসে বলবা, আমরা আবার ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো।